১৯৭১ সাল একটি জাতির জন্ম, রক্তে লেখা ইতিহাস, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, আর ২০২৪ সালের জুলাই আবারও রক্তাক্ত রাজপথ, নতুন প্রজন্মের বিদ্রোহ, একটি সরকারের পতন। দুটি আন্দোলন, দুটি ভিন্ন যুগ, কিন্তু একই ধরনের কিছু চরিত্র, যারা প্রতিবারই নিজেদের স্বার্থে ইতিহাসকে ব্যবহার করেছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই সব মুখোশধারীদের আসল চেহারা। দেখব কিভাবে জামায়াতে ইসলামী ৭১-এ বাংলাদেশের বিরোধিতা করেও আজ দেশপ্রেমিক সাজছে। জানব কিভাবে মুক্তিযুদ্ধের বীর জিয়াউর রহমান পরবর্তীতে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করলেন। আর বুঝব ২০২৪-এর ছাত্র আন্দোলনে কারা আসল নায়ক আর কারা সুবিধাবাদী। তো শুরু করা যাক। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালিদের ওপর। শুরু হয় ইতিহাসের জঘন্যতম গণহত্যা। সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পুরো জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী সবাই এক হয়ে যুদ্ধ করে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। কিন্তু সেই সময় একটি রাজনৈতিক দল ছিল যারা দাঁড়িয়েছিল বাংলাদেশের বিপক্ষে, জামায়াতে ইসলামী। তাদের নেতা গোলাম আজম সরাসরি বলেছিলেন, পাকিস্তান ভাঙা মানে ইসলাম ভাঙা। কিন্তু আসল সত্য ছিল ভিন্ন। তারা ভয় পাচ্ছিল স্বাধীন বাংলাদেশে তাদের ক্ষমতা থাকবে না। তাই তারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে গড়ে তুলল রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী। এই বাহিনীগুলো কি করেছিল? তারা চিহ্নিত করত মুক্তিযোদ্ধাদের, তারা ধরে দিত বুদ্ধিজীবীদের, তারা লুট করত গ্রামের পর গ্রাম, তারা ধর্ষণ করত হাজার হাজার নারীকে। ১৪ই ডিসেম্বর ১৯৭১। পরাজয় যখন নিশ্চিত, তখন জামায়াতের নেতৃত্বাধীন আল বদর বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তানদের। অধ্যাপক, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক, যারা নতুন বাংলাদেশ গড়তে পারতেন, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়। এই ছিল জামায়াতের দেশপ্রেম, এই ছিল তাদের ইসলামী মূল্যবোধ। ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু জামায়াতের নেতারা পালিয়ে যায় পাকিস্তানে। গোলাম আজম পালিয়ে যান, নিজামী, মুজাহিদ, সাইদি সহ অনেকে আত্মগোপনে চলে যান। তারা মনে করেছিল এবার শেষ, বাংলাদেশে আর তাদের ঠাঁই হবে না। কিন্তু ইতিহাস অন্যভাবে মোড় নেয়। দেশের বিভিন্ন টক শোতে জামায়াতের নেতা এবং অনুসারীদের বলতে শোনা যায়, বুদ্ধিজীবী হত্যার সাথে জামায়াতের কোনো হাত নেই। কিন্তু কথাটি সম্পূর্ণ মিথ্যা। আমির আবদুল্লাহ খান নিয়াজি, এ কে নিয়াজি ছিলেন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান পাকিস্তানি সামরিক কমান্ডার। তার লেখা বই দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান। এই বইয়ে নিয়াজি সরাসরি অভিযোগ করেন যে রাও ফরমান আলী পরিকল্পনা করেন আল বদর ব্যবহার করে বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে। রাও ফরমান আলীর অফিসে বুদ্ধিজীবীর তালিকাসহ একটি ডায়েরি উদ্ধার করা হয়। রাও ফরমান আলী তার নিজের বই হাউ পাকিস্তান গট ডিভাইডেডের মধ্যে লিখেন, বুদ্ধিজীবীদের তালিকা তৈরির সাথে তার কোনো সম্পর্ক নেই। এই বইয়ে তিনি নিজেকে নির্দোষ দেখানোর চেষ্টা করেন। সরাসরি তালিকা তৈরিতে ছিলেন এই কথা স্বীকার করেন না, কিন্তু তালিকা ছিল এই কথা স্বীকার করেন। এই তথ্য দিয়ে এইটা বোঝা যায়, এর সাথে ভারতের কোনো হাত নেই, আছে পাকিস্তানের সহযোগী সংগঠনের হাত। আর ইতিহাস পড়লেই বোঝা যায়, জামায়াতের নেতা গোলাম আজমের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা পাকিস্তান চাইতেন। আল বদর ছিল জামায়াতের একটি সংগঠন। তারা মিথ্যাচার করে ইতিহাস বদলাতে পারবে না। কথায় আছে, সত্য কোনো দিন চাপা থাকে না। মেজর জিয়াউর রহমান, ২৬শে মার্চ ১৯৭১। I, Major Ziaur Rahman, কালুরঘাট declare the independence of Bangladesh. পরে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি। মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অসামান্য। জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধ করেছেন বীরত্বের সাথে।
স্বাধীনতার পর পেয়েছিলেন বীর উত্তম খেতাব। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। দেশে শুরু হয় সামরিক শাসন। নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৭৬ সালে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান এবং তিনি করেন কিছু সিদ্ধান্ত যা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। প্রথম সিদ্ধান্ত, ১৯৭৫ সালের পর নিষিদ্ধ করা হয়েছিল সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী। জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন। দ্বিতীয় সিদ্ধান্ত, ১৯৭৬ সালে তিনি রাজনৈতিক পুনর্বাসন নীতি ঘোষণা করেন। এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। তৃতীয় সিদ্ধান্ত, পাকিস্তানে পালিয়ে যাওয়া গোলাম আজমকে বাংলাদেশে ফিরে আসার সুবিধা দেওয়া হয়, যদিও প্রথমে তিনি নাগরিকত্ব পাননি, কিন্তু রাজনীতি করার পথ খুলে দেওয়া হয়। কেন একজন মুক্তিযোদ্ধা এমন সিদ্ধান্ত নিলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জিয়াউর রহমান চেয়েছিলেন আওয়ামী লীগের বিপক্ষে একটা শক্তিশালী জোট গড়তে। তার জন্য প্রয়োজন ছিল ডানপন্থী ইসলামপন্থী শক্তিকে পাশে নেওয়া। তিনি মনে করেছিলেন রাজনৈতিক ভারসাম্যের জন্য এটা দরকার, কিন্তু এই ভারসাম্য করতে গিয়ে তিনি উপেক্ষা করলেন মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনার জন্য তিনি নিজেই যুদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন সাহসী যোদ্ধা, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি করলেন মারাত্মক ভুল। তিনি ভুলে গেলেন ক্ষমতার রাজনীতিতে আপোষ করা যায়, কিন্তু নীতের প্রশ্নে নয়। যুদ্ধাপরাধীদের সাথে আপোষ করা মানে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এবং এই সিদ্ধান্তের ফল ভোগ করছে বাংলাদেশ আজও। জামায়াত আবার শক্তিশালী হয়ে উঠল। তারা ছড়িয়ে পড়ল শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসায়, সমাজে, এবং তারা অপেক্ষা করতে থাকল আবার ক্ষমতার ভাগ পাওয়ার জন্য। এবার দেখা যাক জামায়াতের গৌরবময় রাজনৈতিক ইতিহাস। ১৯৭১ পাকিস্তানের পক্ষে, ১৯৭৬ জিয়ার সুবাদে নতুন জীবন, ১৯৭৮ জিয়ার বিএনপি সমর্থক, ১৯৯০ সাল স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলন। সেই আন্দোলনে কোথায় ছিল জামায়াত? সামনের সারিতে? না, তারা ছিল নিরাপদ দূরত্বে, অপেক্ষা করছিল কে জিতবে। যখন দেখল এরশাদ পড়ে যাচ্ছে, তখন তারাও যোগ দিল আন্দোলনে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জিতল, আর জামায়াত পেল পুরস্কার নৈতিক সমর্থন। ২০০১ সাল আবার বিএনপি জামায়াত জোট। এবার জামায়াত পেল আরও বেশি মন্ত্রিত্ব। মতিউর রহমান নিজামী হলেন শিল্পমন্ত্রী, আলী আহসান মুজাহিদ হলেন সমাজ কল্যাণমন্ত্রী। যারা ১৯৭১ হত্যা করেছিল বুদ্ধিজীবীদের, তারা এখন বসল মন্ত্রিসভায়। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াত ভোগ করল ক্ষমতার স্বাদ, কিন্তু ২০০৮-এ আওয়ামী লীগ ক্ষমতায় এল। ২০১০ সালে শুরু হল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, আর তখন জামায়াত নামল রাস্তায়। ২০১৩ সালের ৫ই মার্চ শাহবাগে লাখো তরুণ তরুণীর দাবি তুলল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। আর জামায়াত শিবির করল কি? সারা দেশে সহিংসতা, আগুন দেওয়া হলো বাস ট্রেনে, হামলা করা হলো হিন্দু সম্প্রদায়ের উপর, ভাঙচুর করা হলো পুলিশ ফাঁড়ি। এই ছিল তাদের শান্তিপূর্ণ আন্দোলন। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত জামায়াত বিএনপি চালালো পেট্রোল বোম তাণ্ডব। নিরীহ মানুষ পুড়ে মরল, কিন্তু তাদের কোনো পরোয়া ছিল না, কারণ তাদের একটাই লক্ষ্য, ক্ষমতা। নীতি নয়, আদর্শ নয়, দেশপ্রেম নয়, শুধুই ক্ষমতা। এবং ২০২৪ সালে এসে তারা আবার সেই পুরনো খেলা খেলছে। জামায়াতের ফেসবুক কারখানায়। হ্যাঁ, কারখানা, ঠিকই শুনেছেন। জামায়াতের আছে সুসংগঠিত সাইবার টিম, হাজার হাজার ফেক আইডি, পরিকল্পিত প্রোপাগান্ডা, এবং তাদের কাজ দিনরাত মিথ্যা ছড়ানো। প্রথম কাজ, ইতিহাস বিকৃতি। তারা শেয়ার করে ভুয়া ছবি, ভুয়া তথ্য, বলে বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের লাথি দিছে আমার এখানে, লাথি দিয়ে মাথার মধ্যে এখানে আমার শুয়ে গেছে। এখন এর মধ্যে পাকার মধ্যে পড়ছি, এখনো পর্যন্ত আমার মাথায় এখানে ব্যথা করতেছে, এখানে কাইটে গেছে, এখানে কাইটে গেছে। আমার মুখের মধ্যে ৩-৪টা লাথি দিচ্ছে, নিচে যখন পড়ে গেছে মুখের মধ্যে লাথি দিচ্ছে, আর হচ্ছে গিয়ে আমার হাতের মধ্যে এখানে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে।
তো তারপরে আমি আর কোনো কিছু বলতে পারি না, তারপরে এখানে হাসপাতালে জামায়াত এনসিপি জোট নির্বাচনে পরাজিত হবার পর পুনরায় শুরু করেছে নতুন চক্রান্ত। সরকারের ব্যাপারে গুজব ছড়ানো, মিথ্যে তথ্য দেয়া এর একটি উদাহরণ হল জুলাই সনদ। বর্তমান সরকার বলেছে গণভোট অধ্যাদেশ বাতিল মানে পরের নির্বাচনে গণভোট হবে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের ভোট নেওয়া হয়েছিল, যা পরের নির্বাচনে দরকার নেই, কারণ এখন নির্বাচিত সরকার রয়েছে। কিন্তু তারা ছড়িয়েছে সরকার গণভোটের ফলাফল চায় না, যা সম্পূর্ণ মিথ্যা। এবং গুম আইন অধ্যাদেশ নিয়েও সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে জামায়াত এবং তার বটবাহিনী। তারা চায় জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে তাদের মিথ্যা এবং গুজবের মাধ্যমে। এর শেষ কোথায়? এই প্রশ্ন রেখে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।